Hello dear students, hope you all are well and staying at home because of corona pandemic worldwide. I am Shobinoy Bishwash, assistant teacher English at Shomoshpur Girls High School, Koksha. In this video, I will deal with narration or speech. Narration or speech is actually narration এবং স্পিচ মানে হচ্ছে উক্তি। আমরা জানি যে বক্তার কথাকেই ন্যারেশন বলে, একজন যা কিছু বলে সেটাই হচ্ছে ন্যারেশন। যেমন আমি ফর এন এক্সাম্পল তোমাদের বলতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, কি বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, এখানে কমা, তারপর ইনভার্টেড কমার ভিতরে এনার এই উক্তিটা বলা হচ্ছে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। তাহলে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ন্যারেশন। এবং এটা কি ন্যারেশন? এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, আই মিন ন্যারেশন ইজ অফ টু কাইন্ডস। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ন্যারেশন অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, অনেক সময় চুটলি কাটার ক্ষেত্রে ব্যবহার করি। হয়তো বললাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা আমাদের যদি রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, বা সে আমাদের স্বাধীনতা দেবে। এইগুলোই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমরা জানি যে ন্যারেশন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের দৈনন্দিন জীবনে, সেই জন্য এই কোর্সটা আমাদের টেক্সটে বা আমাদের সিলেবাসে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে ডিয়ার স্টুডেন্টস। সো তোমরা এই ক্লাসটা অবশ্যই আশা করি খুবই গুরুত্বের সাথে, খুবই মনোযোগের সাথে দেখবে, যাতে করে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারো। অ্যান্ড তোমাদের বলছি তোমরা এই ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবে না। যদি টেনে টেনে দেখো তাহলে হয়তো কোনো পয়েন্টটা মিস হয়ে গেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? সো মানে এই ক্লাসটা তোমরা অবশ্যই পুরোপুরি দেখবে, কোনোভাবেই টেনে টেনে দেখার তোমাদের উচিত হবে না, তাহলে তোমরা কোনো একটা পয়েন্ট মিস করে যেতে পারো। ডিয়ার স্টুডেন্টস, নাও শিফট ইউর ফোকাস অন দ্য বোর্ড। তোমরা সবাই এখন তোমাদের মনোযোগ এই বোর্ডের দিকে লিপিবদ্ধ করো। দেখো আমি এখানে কি লিখেছি। আমি এখানে লিখেছি ন্যারেশন বা স্পিচ। নাম্বার 1 আমি লিখেছি কি রিপোর্টিং ভার্ব, বা এখানে লিখেছি টু কমন ফ্যাক্টরস অফ ন্যারেশন, মানে ন্যারেশনের দুইটা প্রধান বিষয়। প্রধান বিষয়টা কি? এই দেখো লিখেছি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। তাহলে এখন রিপোর্টিং ভার্বটা কি? অ্যাকচুয়ালি আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বের সাহায্যে মানে একজন বক্তা একটা রিপোর্টেড স্পিচকে উদ্ধৃত করে। একজন বক্তা তার কথাকে তুলে ধরে যে ভার্বের সাহায্যে, সেই ভার্বকেই বলা হয় রিপোর্টিং ভার্ব। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো লিখেছি কি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। আমি তোমাদের আগে এ ব্যাপারে অনেক আলোচনা করেছি, অনেক বলেছি যে রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট টেন্সের হবে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। আমি কি বলেছিলাম তোমাদের যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্স কিভাবে পরিবর্তন হবে? আমরা জানি কি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সেই ক্ষেত্রে কি তোমার প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। ইনডাইরেক্টে এসে ডাইরেক্টে তোমার আছে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডাইরেক্টে এসে হবে কি পাস্ট ইনডেফিনিট। আবার ডাইরেক্টে তোমার আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডাইরেক্টে এসে হবে হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। তারপরে তোমার ডাইরেক্টে আসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আবার ইনডাইরেক্টে এসে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, আবার ডাইরেক্টে আসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ইনডাইরেক্টে এসে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম কেস লাইস উইথ ফিউচার টেন্স, অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে কোরসপন্ডিং পাস্ট টেন্স হয়। কোরসপন্ডিং পাস্ট টেন্স মানে একই জাতীয় পাস্ট টেন্স। যেমন আমি তোমাদের বলেছি কি প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম কেস লাইস উইথ ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে ইনডাইরেক্টে এসে। তোমার ব্যাপারটা বুঝতে হবে কি যে যখন ডাইরেক্ট স্পিচ এ কোনো ডাইরেক্ট স্পিচটা ফিউচার ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, সেইটা ইনডাইরেক্ট করার সময় আমাদের লিখতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার ডাইরেক্ট স্পিচে আছে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ইনডাইরেক্টে এসে সেটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ডাইরেক্ট স্পিচে আছে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ইনডাইরেক্টে এসে সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ডাইরেক্ট স্পিচে আবার আছে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা ইনডাইরেক্টে এসে হবে হচ্ছে past perfect continuous tense. But dear students, one thing you have to keep in your mind is that একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি কি যদি ডাইরেক্ট স্পিচে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে,
পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে সেটা কি হবে? ডাইরেক্ট স্পিচে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্টে এসে সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আবার ডাইরেক্ট স্পিচে তোমার আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইনডাইরেক্টে এসে সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার তোমার একটা জিনিস খেয়াল করতে হবে, যদি ডাইরেক্ট স্পিচে তোমার থাকে হচ্ছে পাস্ট পারফেক্ট, ইনডাইরেক্টে পাস্ট পারফেক্টই হয়ে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, নাও শিফট ইউর ফোকাস অন দ্য বোর্ড ওয়ান্স এগেইন। আমি এখানে কি লিখেছি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পার্সনের পরিবর্তন করতে হয়। শুধু টেন্সের পরিবর্তন হলেই হবে না, পার্সনের পরিবর্তনও করতে হবে। রিপোর্টেড স্পিচের ভেতরে যখন আমরা ফার্স্ট পারসন পাবো, ফার্স্ট পারসনটা কি আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ওকে, আর তোমার ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে তুমি দেখা যাচ্ছে যে রিপোর্টেড স্পিচের ভেতরে ফার্স্ট পারসন যদি পাও তাহলে তুমি রিপোর্টিং ভার্বের ফার্স্ট প্লেসে চলে যাবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বে অ্যাকচুয়ালি দুইটা জায়গা দেওয়া থাকে, দুইটা, একটা রিপোর্টিং ভার্বের আগে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে। তো রিপোর্টিং ভার্বের আগে যে জায়গাটা দেওয়া থাকে সেইটাকে বলা হয় ফার্স্ট প্লেস, যে জায়গাটা পরে দেওয়া থাকে সেইটাকে বলা হয় সেকেন্ড প্লেস। তো তুমি দেখা যাচ্ছে ডাইরেক্ট স্পিচে পার্সনের পরিবর্তন কিভাবে করবে? যখন রিপোর্টেড স্পিচে তুমি পাচ্ছ ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের প্রথমে যেটা আছে, ভার্বের আগে যেটা থাকে তুমি সেটাই চলে যাবে। আর যদি তুমি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন পাও তাহলে রিপোর্টেড স্পিচের পরে যে জায়গাটা থাকে সেই জায়গায় চলে যাবে। এবং সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, একটা মানে প্রোনাউন ব্যবহার করতে হবে। ওকে, সো নাও আমরা এখানে লিখেছি কি খেয়াল করো যে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের ফার্স্ট প্লেসে চলে যাব। আবার রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন থাকলে রিপোর্টেড স্পিচে আমরা সেকেন্ড প্লেসে চলে যাব ডিয়ার স্টুডেন্টস। এখন বিষয় হচ্ছে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার কোন কোন সেন্টেন্সের আমরা ন্যারেশন করতে পারি। দো আই হ্যাভ টোল্ড ইউ রিপিটেডলি দ্যাট তুমি ন্যারেশন করতে পারবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে পারবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে পারবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে পারবে, অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে পারবে, এক্সক্লামেটরি সেন্টেন্সের। সো ডিয়ার স্টুডেন্টস, নাও লেট আস ডিল উইথ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি এখানে লিখেছি, তার আগে তোমাদের বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যদিও আমি এটা তোমাদের অনেকবার বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সের অসংখ্য উদাহরণ তোমাদের সামনে আমি দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা তোমাদের দিয়েছি। তো ফর ইউর শেক আই এম গোয়িং টু ডু ইট ওয়ান্স এগেন। আমি আবারও এটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাকচুয়ালি দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইউজ টু অ্যাসার্ট সামথিং ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। আই মিন যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির সাধারণ বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা কথা মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে কোনো প্রশ্ন থাকে না, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে কোনো আদেশ, উপদেশ, নির্দেশ কিছুই থাকে না, কোনো বিস্ময় থাকে না, কোনো ইচ্ছা আশীর্বাদ থাকে না, সাধারণভাবে কোনো কিছু বলা হয়। যেমন হয়তো বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছিলেন, এখানে কোনো প্রশ্ন নাই। আবার হয়তো বললাম যে মানবতার নেত্রী, মানবতার মাতা, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্যে অবিরাম কাজ করে চলেছেন। এই সব কিছুই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাদের বলি যে আমাদের সোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শরীফুজ্জামান সাহেব স্কুলের উন্নয়নে কাজ করে চলেছেন, এই সবই আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সগুলো একটু বড় হয়ে যাচ্ছে, আমি তোমাদের সুবিধার্থে আবারও একটু ছোট ছোট করে যদি বলি, হয়তো বললাম যে আকাশ হয় নীল, আবার হয়তো বললাম যে বরফ পানিতে ভাসে, তারপরে হয়তো বললাম যে আমি দশম শ্রেণীতে পড়ি, আবার হয়তো বললাম যে বালকেরা স্কুলে যাচ্ছে। এই সবই হচ্ছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। এর ভিতরে না আছে কোনো প্রশ্ন, না আছে কোনো বিস্ময়, না আছে কোনো আদেশ কিংবা উপদেশ। ডিয়ার স্টুডেন্টস, শোনাও এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে আমি এখানে লিখেছি। সো নাও ইউ শুড শিফট ইউর ফোকাস অন হিয়ার। এখানে কি লিখেছি? রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে টোল্ড হয়। অর্থাৎ রিপোর্ট করার জন্য আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা যদি সেড হয় এবং তার যদি কোনো অবজেক্ট না থাকে, আই মিন যেমন সেড টু মি, এটা নেই, শুধু সেড আছে, সেই ক্ষেত্রে কি হবে? টোল্ড হবে। ওকে, আবার তোমরা দেখো রিপোর্টিং ভার্ব সেডের যদি রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে টোল্ড হয়, মানে রিপোর্টিং ভার্ব সেডের পরে যদি তোমার অবজেক্ট থাকে তাহলে টোল্ড হবে, আর রিপোর্টিং ভার্ব সেডের যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে ওখানে সেডটাই অপরিবর্তিত থাকে। তো আবার লিখেছি কি কোমা এবং ইনভার্টেড কোমা তোলার জন্য দ্যাট ব্যবহার করতে হয়। এখানে যেমন ফর এন এক্সাম্পল আমি লিখেছি কি রহিম সেড বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। রহিম বলেছিল বাংলাদেশ হচ্ছে তার মানে মাতৃভূমি। তাহলে দেখো এটা আমরা ইনডাইরেক্ট করেছি কিভাবে, যে রহিম সেড দ্যাট বাংলাদেশ ওয়াজ হিজ মাদারল্যান্ড। এখানে তোমরা একটা জিনিস দেখো যে এইটা পাচ্ছি আমরা এখানে, এটা কি ফার্স্ট পারসনের পজিটিভ, তাহলে ফার্স্ট প্লেসে কি আছে? রহিম।
রহিম একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, রহিমের পজিটিভ হচ্ছে কি পজিটিভ প্রোনাউন যেটাকে বলে সেটা হচ্ছে ইজ। সো ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে এখানে সেট রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব সেটের কিন্তু দেয়ার ইজ নো অবজেক্ট, এর কোনো অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই সেই জন্য কি হচ্ছে এখানে এই সেটটা কিন্তু রিপোর্টিং ভার্ব হিসেবে অপরিবর্তিত আছে। বাট যদি এই সেটের কোনো অবজেক্ট থাকতো, যেমন যদি থাকতো যে রহিম সেড টু মি, তাহলে কিন্তু এই সেটের কোনো কি হতো না, এই সেটের কিন্তু আমরা জানি যে সেটের পরিবর্তে টোল্ড ব্যবহার হতো ডিয়ার স্টুডেন্টস। সো নাও I am telling you to shift your focus on interrogative sentence. I mean on the sentence that I have written next to assertive sentence, interrogative sentence, interrogative interrogative sentence কাকে বলে? অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ শব্দ নিজেই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি তোমাদের প্রায় অনেক সময় বলা পড়ে তোমরা নাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ বিভিন্ন প্রশ্ন করে থাকো আমাকে। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দ, আমরা জানি যে কেমন দিয়ে প্রশ্ন করলে পরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেমন সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ওকে, তাহলে দেখো INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি লিখেছি যে রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে আস্ট হয়। ওকে, তারপরে কি লিখেছি দেখো যে কোমা এবং ইনভার্টেড কোমা তোলার জন্য ইফ ব্যবহার করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে সবসময় আস্ট ব্যবহার করতে হয়, আর কোমা প্লাস ইনভার্টেড কোমা তোলার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। যদি সেই রিপোর্টেড স্পিচের উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি। যদি রিপোর্টেড স্পিচের উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে না পারি তাহলে কি করতে হবে? ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে কোশ্চেন অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আই মিন দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইউজড টু আস্ক এনি কোশ্চেন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয়, হয়তো বললাম যে এটা কি তোমার কলম, সাপোজ আই হ্যাভ এ পেন ইন মাই পকেট, ওকে আই এম শোয়িং ইট টু ইউ, এটা কি তোমার কলম? এটা যদি তোমার কলম হয় তাহলে বলবো কি ইয়েস, আর যদি তোমার কলম না হয় তাহলে কি বলবো নো, তাই না? আবার হয়তো বললাম যে তুমি কি তোমার বাড়ির কাজ করেছো, বাড়ির কাজ কি করেছো, তখন কি বলবো? বাড়ির কাজ করে থাকলে হ্যাঁ স্যার বাড়ির কাজ করছি। আর যদি বাড়ির কাজ না করে থাকো হয়তো বলবো সরি স্যার আমার এই সমস্যা ছিল স্যার আমি বাড়ির কাজ করতে পারিনি। তাহলে দেখো যে প্রথমে যখন তোমাকে বলছি কি কলমটাকে তোমার, তুমি বলছো ইয়েস বা নো, আর যখন বলছি বাড়ির কাজ করেছো তখন বলছো না স্যার এই সমস্যা ছিল স্যার বাড়ির কাজ করতে পারি নাই। তোমার এখানে ওয়ার্ডস ব্যবহার করা লাগছে, শুধু ইয়েস নো দিয়ে কিন্তু তুমি উত্তর দিতে পারছো না। সিমিলারলি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও কিন্তু প্রকারভেদ আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ অফ টু কাইন্ডস, দুই প্রকার। সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WS কোশ্চেন। আমরা জানি কি কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব দিয়ে প্রশ্ন করলে, আই মিন সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করলে তার উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি, অন্য কোনো অন্য কোনো ওয়ার্ডসই আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য লাগে না। যেমন হয়তো বললাম যে রহিম কি তোমার ভাই, মানে ইজ রহিম ইউর ব্রাদার, তখন ইয়েস বা নো। রহিম যদি ভাই হয় তাহলে ইয়েস, আর ভাই না হলে নো। আবার হয়তো বললাম যে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ কি একটি ইজ বাংলাদেশ আর ডেভেলপিং কান্ট্রি। যদি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয় তাহলে বলবো ইয়েস, আর যদি বাংলাদেশ উন্নয়নশীল দেশ না হয় তাহলে বলবো নো। কিন্তু যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইউর নেম, তুমি বললে ইয়েস স্যার, তখন কিন্তু কি হবে? ইট উইল রিয়েলি বি আ ম্যাটার অফ লাফিং স্টক ফর এভরিবডি। এটা সবার জন্য একটা হাসির বিষয় হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি করতে হবে? মানে তোমার নাম জিজ্ঞাসা করলে তোমার নামটাই বলতে হবে। ওকে, আমার মাই নেম ইজ সুরাইয়া খাতুন, মাই নেম ইজ মিষ্টি খাতুন, ওকে মাই নেম ইজ সন্ধানী আক্তার, এরকমভাবে নাম বলতে হবে, তাই না? মাই নেম ইজ অদ্রি বিশ্বাস, এইরকম নাম বলতে হবে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, নাও শিফট ইউর ফোকাস অন দ্য বোর্ড ওয়ান্স এগেইন। তাহলে এখন দেখো এখানে কি লিখছি যে কোমা এবং ইনভার্টেড কোমা তোলার জন্য ইফ ব্যবহার করতে হয় যদি রিপোর্টেড স্পিচের উত্তর ইয়েস বা নো দিয়ে আমরা দিতে পারি। তাহলে যদি ইয়েস বা নো দিয়ে দিতে না পারি তাহলে কি হয়? তাহলে আমরা যে কোশ্চেন ওয়ার্ডটা ব্যবহার করব, কোশ্চেন ওয়ার্ড বলতে হয়তো লিখলাম যে রিয়া সেড হোয়ার আর ইউ গোয়িং, ওকে রিয়া সেড হোয়ার আর ইউ গোয়িং, তাহলে হোয়ার আর ইউ গোয়িং এর উত্তর তো ইয়েস বা নো দিয়ে দিতে পারবো। ওই যে কোশ্চেন ওয়ার্ডটা আছে আমাদের ওই কোশ্চেন ওয়ার্ডটাই কোমা এবং ইনভার্টেড কোমা তোলার জন্য ব্যবহার করতে হবে। আমার কথা তো বোঝা যাচ্ছে নাকি? তাহলে আমরা আবার দেখি যে এরকম অজস্র উদাহরণ দিতে পারি, তোমাদের হাজার হাজার উদাহরণ দিতে পারি। হয়তো বললাম যে রশিদ সেড, রশিদ বলেছিল যে হু আর ইউ, ওকে তাহলে এটা ইনডাইরেক্ট কি হবে? রশিদ আস্কড হু দে ওয়্যার, ওকে এই হচ্ছে কিন্তু নিয়ম, এইভাবে করতে হয়, তাই না? সো ডিয়ার স্টুডেন্টস, নাও শিফট ইউর ফোকাস অন আওয়ার নেক্সট সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স আই হ্যাভ রিটেন হিয়ার ইজ
ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে? অ্যাকচুয়ালি তোমরা জানো যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আই মিন ইম্পারেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস অর্ডার, রিকোয়েস্ট অ্যান্ড পারমিশন। যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় তোমার কি করতে হবে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড ইত্যাদি ব্যবহার করতে হয়। ওকে, আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন, দ্যাট অলওয়েজ রিমেইনস ইমপ্লাইড, সেটা সবসময় উজ্জ্ব থাকে। হয়তো বললাম যে কাম হেয়ার, গো দেয়ার, ওকে, ডোন্ট ডু ইট, নেভার টেল এ লাই, এই সব সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু হচ্ছে সেকেন্ড পারসন। দ্যাট ইজ ওয়াই সেন্টেন্সের সাবজেক্টগুলো কিন্তু এখানে উজ্জ্ব আছে ডিয়ার স্টুডেন্টস। সো নাও তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তাহলে ইনভার্টেড কমা এবং কমা তোলার জন্য কি ব্যবহার করতে হবে? কমা এবং ইনভার্টেড কমা তোলার জন্য এখানে আমাদের টু ব্যবহার করতে হবে। টু মানে হচ্ছে TO2 ব্যবহার করতে হবে। এখন বিষয় হচ্ছে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই দিতে পারি যে কিভাবে তোমরা টু ব্যবহার করো বা কিভাবে একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারো। হয়তো বললাম যে দে সেড ডোন্ট মেক আ কোয়ারেল। ওকে, তাহলে এটা কি হবে? এখানে সেটের পরিবর্তে আমরা দেখছি নিষেধ করতেছে, তাই না? আদেশ করাও এখানে হতে পারে, দে অর্ডার নট টু কোয়ারেল। অথবা হয়তো ব্যবহার করলাম যে দে ফরবেড টু কোয়ারেল। আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন ডন্ট হয় বা নেভার হয় সেই সময় আমরা ফরবেড শব্দ ব্যবহার করতে পারি। আমরা জানি যে ফরবিড, FORBID, ফরবিড মানে হচ্ছে নিষেধ করা। ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবিডেন। তাহলে যেহেতু আমরা এখানে কিন্তু তোমাদের অর্ডার ব্যবহারই করা লাগছে না, তোমরা সরাসরি এখানে ফরবেড ব্যবহার করে ওটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারো। আর কি একটা জিনিস মাথায় রাখবো যে ইনভার্টেড কমা এবং কমা তোলার জন্য এই ক্ষেত্রে টু ব্যবহার করতে হয় ডিয়ার স্টুডেন্টস। সো নাও আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তাহলে লেট দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তাহলে লেট দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে লেট দ্বারা কি বোঝায়? লেট দ্বারা অ্যাকচুয়ালি প্রস্তাবও বোঝাতে পারে, লেট দ্বারা অনুমতিও বোঝাতে পারে। লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে কি হয়? রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে তোমাদের প্রপোজড ব্যবহার করতে হবে। প্রপোজড অর্থাৎ PROPOSED। আর এখানে তোমার ধরো ইনভার্টেড কমা এবং কমা তোলার জন্য দ্যাট ব্যবহার করতে হবে এবং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হবে। যেমন হয়তো বললাম যে ইউ সেড লেট আস গো দেয়ার, তাহলে কি হবে? ইউ প্রপোজ দ্যাট, আস আছে না, আস থাকলে হবে এখানে ইউই হবে। এখানে লেট আস গো দেয়ার অর্থাৎ ইউ প্রপোজড দ্যাট ইউ শুড গো দেয়ার। ওকে, আবার যদি এইভাবে বলি যে রহিম সেড লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক, এটা কি হবে? রহিম প্রপোজ দ্যাট দে শুড অ্যারেঞ্জ এ পিকনিক। এখানে রিপোর্টিং স্পিচে আস আছে, তাহলে তুমি এটা ফার্স্ট পারসন এবং রিপোর্টিং ভার্বের ফার্স্টে আছে হচ্ছে রহিম, তাহলে আমাদের কি করতে হবে? ওই আসটা তো হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে আমাদের এই আসটা যদি আমরা রিপোর্টিং ভার্বের প্রথমে নিয়ে যাই, এখানে দেখুন থার্ড পারসন আছে, তাহলে থার্ড পারসনের প্লুরাল হচ্ছে দে। সেই জন্য আমাদের ইনডাইরেক্ট করার সময় দে ব্যবহার করা লিখেছে, অর্থাৎ রহিম প্রপোজ দ্যাট দে শুড অ্যারেঞ্জ এ পিকনিক। ডিয়ার স্টুডেন্টস, আবার যদি আমরা দেখি যে মানে লেটের পরে যদি আস না থেকে, যেমন মি থাকে, যদি হিম থাকে, যদি এমনিতেই যে কোনো নাম থাকে, সাসেস ফর এন এক্সাম্পল আই এম টেলিং ইউ যে হি সেড লেট মি হ্যাভ এ কাপ অফ টি, তাহলে এখানে কি হবে? এই ক্ষেত্রে তোমার রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে টোল্ড হয় এবং কমা ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট হয়। তারপর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় মাইট বসে। যেমন হচ্ছে কি হি টোল্ড me that he might have a cup of tea. Okay, dear students, now shift your focus on our last sentence, that is exclamatory sentence. Reporting verb সেটের পরিবর্তে exclamatory sentence এ কি বসে? exclaimed with joy বসে, যদি আনন্দ প্রকাশ করা হয়। আর যখন তোমার দুঃখ প্রকাশ করা হবে তখন হবে কি? রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে exclaimed with sorrow ব্যবহার হয়। অর্থাৎ তোমার ধরো sorrow ব্যবহার হয় এবং কমা ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে রিপোর্টেড স্পিচে যদি নাউন থাকে, নাউনের পরিবর্তে ইনডাইরেক্ট করার সময় গ্রেড বসে। যদি ভেরি থাকে, সেই ভেরির পরিবর্তে কি হয়? তোমার ইনডাইরেক্ট করার সময় তোমার অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। যেমন আমি বলি যে হয়তো বললাম যে হি সেড হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, তার মানে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। আবার হয়তো বললাম যে ইউ সেড মানে হোয়াট এ সরো স্টোরি ইট ইজ, তার মানে হয়তো এটা কি হবে? যে ইউ এক্সপ্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ দ্যাট মিনস ভেরি সরো স্টোরি। ডিয়ার স্টুডেন্টস, সো আমার মনে হয়
it seems to me that that is from our class you have learnt much regarding how you can turn direct speech or direct narration into indirect speech or indirect narration, dear students. So if you are benefited from our class, please, I'm telling you to share our class with your friends, with your family members, so that they also can learn many things from our classes. If you like our class, don't forget to do share, like and comment on our comment box. And one more thing is that if you are really benefited from our class, please don't forget to do the subscribing. And thanks a lot, dear big students. Have a nice time. Kunda.